বিজারণ। ঠিক আছে, আমরা হচ্ছে কার্বনিলের বিক্রিয়া পড়তেছিলাম, মানে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া পড়তেছিলাম। সেইখানে হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া শেষ, তারপর ঘনীভবন বা কনডেনসেশন ছিল, সেটা শেষ। তারপর অক্সিডেশন, ওই যে টলেন্স রিয়েজেন্ট আর ফেলিং সলিউশন, তাই না? টলেন বিকারক আর ফেলিং দ্রবণের যে বিক্রিয়াটা, সেটা আমরা করে ফেলছি। বিজারণ, বিজারণ কি বাকি আছে না পড়ে ফেলছি বলো তো? ক্লিমেনসন জাস্ট বিক্রিয়ক লিখছিলেন। বিজারণ আগেই পড়ানো হ্যাঁ, হয়েছিল। আমরা আসলে বিজারণ, আমি, আমার পুরো মনে পড়তেছে না লাস্ট দিন কি হয়েছিল, বাট বিজারণ আসলে এমনিতে আমাদের বাকি নাই। তাও আমরা একটু জাস্ট তোমাকে 1 মিনিটে মনে করাই যাই। রিডাকশনের মধ্যে আমরা অক্সিডেশনের মতোই দুইটা ভাগে ভাগ করে হচ্ছে ডিসকাশন করি, একটা হচ্ছে মাইল্ড আর একটা ওয়াইল্ড। ঠিক আছে, একটা মাইল্ড, একটা হচ্ছে, এটাকে মৃদু বলি, এটাকে হচ্ছে তীব্র, স্ট্রং বা হচ্ছে তীব্র। তো কথা ছিল যে জারণের সময় আমরা কোনটাকে হচ্ছে গুরুত্বপূর্ণ বলেছিলাম বলতো, যে এটা মাইল্ড ছিল বা মৃদু জারণ ছিল, সেটাকে আমরা ইম্পর্টেন্ট বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ ইম্পর্টেন্ট এই সেন্সে যে রিয়েকশনটা দিয়ে হচ্ছে আমরা অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি, ঠিক আছে, এই জন্য ইম্পর্টেন্ট ছিল। আর রিডাকশনের ক্ষেত্রে মাথায় রাখি, এখানে মাইল্ডটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রং যেটা সেটা। মাইল্ড বা মৃদু বা উইক যেটা, সেটা কেন ইম্পর্টেন্ট না? আগের বারও দেখবা জারণে আমরা যেটাকে ইম্পর্টেন্ট বলি নাই, যেমন তীব্র, কেন বলি নাই? কারণ ওইটার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নর্মাল, কোনো স্পেশালিটি নাই, জারণ করব কি হবে রেজাল্ট ফিক্সড, ওই জন্য ওটা ইম্পর্টেন্ট ছিল না। তোমাদের কারো মনে আছে যে আমরা অ্যালডিহাইড বা কিটোন যদি মানে স্ট্রং অক্সিডেশন করি, তীব্র জারণ করি, কিসে কনভার্ট হয় সবাই? তোমরা কি ধরা খেয়ে গিয়েছো? কার্বক্সিলিক অ্যাসিড। সবাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, এরকম একটা কমন সলিউশন দিয়ে সবাইরে সলভ করা যায় দেখে ওই বিক্রিয়াটাকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না। বিজারণের ক্ষেত্রে আমরা মৃদুটাকে হচ্ছে গুরুত্ব দিব না, একই কারণে যে অ্যালডিহাইডকে বলতো, কার মনে আছে অ্যালডিহাইডকে বিজারণ করলে, রিডাকশন করলে কিসে কনভার্ট হয়? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল। আর 2 ডিগ্রি কিটোন থেকে কি আসে? 2 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের আগে থেকেই জানা ছিল। এই ইনফরমেশনটা মৃদু রিডাকশন বা মাইল্ড রিডাকশনের জন্য স্টিল অ্যাপ্লিকেবল, এই কারণে এটা আলাদাভাবে পড়া লাগে না, যা জানা আছে সেটা দিয়েই কাজ চলে। এইখানে হচ্ছে স্ট্রং রিডাকশন যেটা, সেটা হচ্ছে আলাদাভাবে পড়তে হয়, সেটা আবার আমরা সামহাও আগেই পড়ে রাখছি, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। বলো পড়ছি কিনা এটা আমরা আগে, নাম শুনছো? জি ভাই। ঠিক আছে, এটা আমরা পড়বো না, এটা আমরা পড়া ধরতে চাই, এটা আমরা তোমাদেরকে পড়তে বলছিলাম একটু। বলো ক্লিমেনসন রিডাকশনে কি ঘটে, ডেসক্রিপশনটা কি এই রিয়াকশনের, কিসের মধ্যে কি যোগ করতে হয় এবং কি উৎপন্ন হয়? অ্যালকেনে পরিণত হয় অ্যালডিহাইড বা কিটোন। ঠিক আছে, এখানে হচ্ছে ফুল সামারিটা লিখে দিলাম। ডিটেলটা তোমরা ডিটেল জায়গা থেকেই নিবা, আগে যে লেকচারে আমরা রিডাকশন শিখেছি সেখান থেকেই নিও। আর এখান থেকে হচ্ছে সামারিটা একটু মনে করে নিয়ে যাও, সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন যে কোনো কার্বনিল কম্পাউন্ডকে রিডাকশন করতে হবে, স্ট্রং রিডাকশন। রিডাকশনটা যে স্ট্রং হচ্ছে সেটা কিভাবে বোঝাতে হয়, মানে তুমি কোন রিডাক্টেন্ট বা বিজারকটা পিক করতেছো সেটা দিয়ে বোঝা যাবে যে এখানে বিজারণটা কোন লেভেলের হচ্ছে। সবচেয়ে শক্তিশালী দুইটা বিজারকের নাম আমরা তোমাদেরকে দিয়েছিলাম, একটা ছিল জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরেকটা কি ছিল বলো তো? আরেকটা ছিল হচ্ছে হাইড্রোজেন, নিকেলের সাথে। ঠিক আছে, সব তোমরা ভুলে গেছো। এই জিঙ্ক মার্কারি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশবে, তখন এখান থেকে যে জার্মান হাইড্রোজেন গুলো উৎপন্ন হবে, তারা খুবই অ্যাগ্রেসিভ নেচারের থাকবে। এবং বাকিটা তোমরা প্রিভিয়াস খাতায় দেখো, স্টেপ বাই স্টেপ যদি আমরা আগাতে থাকি, তাহলে এই সিও মূলকটা একটা সময় CH2 মূলকে হচ্ছে কনভার্ট হয়। ঠিক আছে, এই রিয়েকশনটাকে আমরা বলি হচ্ছে ক্লিমেনসন বিজারণ। তো 5 নাম্বার যে রিডাকশন, এটা নিয়ে আর কোনো কথা নাই, এটা ডান। 4 নাম্বার আর কি, ঠিক আছে। এটা তোমরা দেখো, যদি কারো প্রবলেম থাকে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো এটা নিয়ে। ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এখানে কিছু স্পেশাল রিয়াকশন ছিল। ফিফথ যেটা, সেটাকে আমরা বলতাম হচ্ছে ক্যানিজারো রিয়াকশন।
শর্ট সিলেবাসের যা চেহারা তাতে এই জিনিস মনে হয় না সিলেবাসে আছে। আমরা 2 মিনিট এটা বলে শেষ করে রাখি, মূল জিনিসগুলো খেয়াল করার চেষ্টা করো, তাহলেই কাজ হবে। ক্যানিজারো হচ্ছে সায়েন্টিস্টের নাম, তার নাম থেকেই হচ্ছে রিয়াকশনের নাম ক্যানিজারো রিয়াকশন হয়ে গেছে। ক্যানিজারো রিয়াকশনে কি হয়? আচ্ছা, এই তিনটা কি পয়েন্টস একটু সবাই মাথায় রাখি। ক্যানিজারো রিয়াকশন ঘটার সময় এই তিনটা ব্যাপার মাথায় রাখতে হবে বা এনশিওর করতে হবে। প্রথম কথা, এই রিয়াকশনের পার্টিসিপেন্ট হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড যৌগগুলি। কার মনে আছে আলফা হাইড্রোজেন জিনিসটা কি? এটা নিয়ে ক্লাসে কথা হয়েছিল। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন, হ্যাঁ, আর আলফা কার্বনটা কি ছিল? যেটার সাথে ওই মূলকটা যুক্ত থাকে। হুম, ঠিক আছে, সবার জন্য একবার মনে করাই দিচ্ছি। জুবাই ঠিক বলছে, কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যেই কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে সেই কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন। আলফার নেইবারহুড বা আলফার প্রতিবেশীকে বলে হচ্ছে বিটা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলি কানেক্টেড সেইগুলির নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে, এই ক্যানিজারো রিয়াকশন সবাই দিবে না, এমন অ্যালডিহাইড গুলি দিবে যাদের আলফা হাইড্রোজেন নাই। অতএব কোন একটা যৌগ দিয়ে যদি তোমাকে বলে সিকিউ বা এমসিকিউতে যে এই যৌগটা ক্যানিজারো রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না কি করবে না, এই চেকিং তোমাকে করতে হইতে পারে। কোন যৌগে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তার মানে ক্যানিজারো সে দিবে না। কোন যৌগে আলফা হাইড্রোজেন নাই, তার মানে সে এই বিক্রিয়াটা দিবে। উদাহরণ, ইথানেল একটা অ্যালডিহাইড, CH3CHO। বলতো এইখানে কোনটা আলফা কার্বন, কোথায় আলফা হাইড্রোজেন আছে কিনা? এইটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO। সে কোন কার্বনটার সাথে কানেক্টেড? এই মূলকটা এই কার্বনটার সাথে কানেক্টেড, তাহলে এই কার্বনটার নাম কি? আলফা কার্বন। আলফা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আমরা যুক্ত দেখতে পাচ্ছি? তিনটা। এইগুলিকে আমরা বলবো হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে বলতো ইথানেল যৌগটাতে আলফা হাইড্রোজেন আছে কিনা? কুইক কুইক বলো। আছে। কয়টা আছে? তিনটা আছে। তাহলে ও কি ক্যানিজার রিঅ্যাকশন দিবে? দিবে না। বোঝা যাচ্ছে কথা? মিথানেল, বলতো এখানে আলফা হাইড্রোজেন আছে নাকি নাই? আছে ভাইয়া। বলতো। আলফা নাই, আলফাই তো নাই। এই হচ্ছে কার্যকরী মূলক। এটার আলফা কার্বন কই? নাই। এটাই হচ্ছে কথা, এটার আলফা কার্বনই নাই। আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন কি থাকা সম্ভব? সম্ভব না। তো এখানে আলফা হাইড্রোজেনও হচ্ছে নাই। ঠিক আছে, দেখো সবাই খেয়াল করে, মানে এখানে আলফা কার্বনও নাই, এইটা মেনশন করারই দরকার নাই। আমাদের দরকার হচ্ছে হাইড্রোজেন আছে কিনা, আলফা হাইড্রোজেন আছে কিনা সেটার ব্যাপারে কমেন্ট করা। আলফা হাইড্রোজেন যে এখানে নাই এটা তো শিওর আমরা সবাই, নাকি? দেখো চিন্তা করে। অতএব মিথানল যেটা, সেটা কিন্তু এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। এটা কিন্তু ওকে। তো সবাই আগে তাহলে বুঝে রাখো যে যখন কোনো যৌগ আমাদেরকে দিবে অ্যালডিহাইড, সেই যৌগে আলফা হাইড্রোজেন আছে কিনা, সিম্পল এই কোশ্চেনটার একটা ইয়েস নো টাইপের অ্যান্সার আমাদের লাগবে। যদি দেখি আলফা হাইড্রোজেন আছে ইয়েস, তাহলে বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না। যদি দেখি অ্যান্সার হচ্ছে নো, এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই, তাহলে সে বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। দেখো বোঝা যাচ্ছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, এই বস্তুর সাথে গাঢ় ক্ষার দ্রবণ, ধরো 50% সোডিয়াম হাইড্রোক্সাইড টাইপের একটা সলিউশন উপস্থিত রাখতে হবে। আর বিক্রিয়াটার টাইপ হচ্ছে, এটা একটা ডিসপ্রপোর্শন রিয়াকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া। কার মনে আছে ডিসপ্রপোর্শন রিয়াকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া জিনিসটা কি, কি হয় এখানে? এনিওয়ান? তোমাদের তো সেই অবস্থা।
অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিয়াকশন মানে হচ্ছে, আমরা নর্মালি কি জানি ছোটবেলা থেকে, রিডক্স রিয়াকশনে হচ্ছে একটা বস্তু যদি অক্সিডেন্ট হয় একটা হয় রিডাকটেন্ট, মানে একটা যদি জারক হয় অন্য বস্তুটা হয় হচ্ছে বিজারক। ইলেকট্রনটা এই বস্তু দুইটার মধ্যে এক্সচেঞ্জ হয়, জারক যেটা সেটা গ্রহণ করে, বিজারক যেটা সেটা দান করে, মানে রিডাকটেন্ট ডোনেট করে, অক্সিডেন্ট হচ্ছে একসেপ্ট করে, এইভাবে পুরো প্রসেসটা ঘটে। অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিয়াকশন হচ্ছে দোজ স্পেশাল রিডক্স রিয়াকশন যেখানে হচ্ছে দুইটা সাবস্টেন্সের মধ্যে ইলেকট্রন এক্সচেঞ্জ হয় না, একই বস্তুর মধ্যে ইলেকট্রন এক্সচেঞ্জ হয়, একটা সিঙ্গেল বস্তু সেই জারকের রোল প্লে করে, ওই বস্তুই আবার বিজারকের রোল প্লে করে, এমন যদি হয় কোনো বিক্রিয়া তখন সেই বিক্রিয়াকে বলে হচ্ছে ডিসপ্রপোর্শন। তার মানে ডিসপ্রপোর্শনে জারক এবং বিজারক ভিন্ন ভিন্ন বস্তু হয় না, ওই একই বস্তুই জারক একই বস্তুই আবার বিজারক হিসেবে কাজ করে। ঠিক আছে, এরকম তো তোমাদেরকে আমরা উদাহরণও দেখাইছিলাম, কারো উদাহরণ মনে আছে? অর্গানিক কেমিস্ট্রিতে না, মানে যখন আমরা ওটা বোধহয় ফার্স্ট পার্টে থার্ড চ্যাপ্টারে দেখেছিলাম আর কি, অনেক আগে। এটার অনেক উদাহরণ আছে কিন্তু। ধরো পানি আর ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিডে পরিণত হয়। এখানে দেখবা ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হচ্ছে 0, এই ক্লোরিনটার -1, এই ক্লোরিনটার +1। তো ক্লোরিন থেকে যখন এই ক্লোরাইড হয় তখন হয় হচ্ছে, কি হয় বলতো তখন? তখন হয় হচ্ছে রিডাকশন বা বিজারণ। আর যখন সে 0 থেকে +1 হয় তখন তার হয় হচ্ছে অক্সিডেশন বা হচ্ছে জারণ। তো দেখো, ক্লোরিন একাই একবার জারণ হচ্ছে, তারই একবার বিজারণ হচ্ছে, সেই জারক সেই বিজারক, এই টাইপের অলরাউন্ডিং পারফরমেন্স যদি সে দেখায় তখন এটাকে আমরা অসামঞ্জস্য বিক্রিয়া বলি। এরকম আরো বিক্রিয়া আছে, ধরো নাইট্রাস অ্যাসিড, এটা রুম টেম্পারেচারে নিজে নিজেই ভেঙে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড আর পানিতে পরিণত হয়। তুমি দেখবা এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +3, এখানে +5, এখানে +2। তো দেখবা 3 থেকে একবার 5 হয়, বাড়তেছে, তার মানে এই পার্টে হচ্ছে অক্সিডেশন হচ্ছে বা জারণ হচ্ছে। আবার দেখবা 3 থেকে 2 হচ্ছে, তো কমেও যাচ্ছে, তবে এখানে বিজারণও হয়। ঠিক আছে, তো আমরা এনাফ এক্সাম্পল দিলাম তোমাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য, যে স্পেশাল টাইপের রিডক্স রিঅ্যাকশন যেখানে একটা সিঙ্গেল সাবস্টেন্সই অক্সিডেন্ট রিডাক্টেন্ট জারক বিজারক দুইটা রোল প্লে করে, তাদেরকে আমরা বলি হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। তো এগুলি সবই ইনঅর্গানিক কেমিস্ট্রি এক্সাম্পল, আমরা ফার্স্ট পার্টে পড়ার সময় তোমাদেরকে অনেক কি দেখাইছিলাম। এখানে স্পেশালিটি হচ্ছে এখানে একটা ডিসপ্রপোর্শন বিক্রিয়া ঘটবে, বাট এটা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমাদেরকে এক্সাম্পলটা দেখাইতে হবে। তো সেটা কিভাবে দেখাবো এটা একটু দেখি। দেখো আমরা যেটা করব, মিথানেল নিলাম প্লাস মিথানেল নিলাম, 2 মিথানেল নিতে পারতাম, বাট আরো ক্লিয়ারলি বোঝার জন্য মিথানেল প্লাস মিথানেল লিখলাম, প্রিটেন্ড করতেছি দুইটা ভিন্ন ভিন্ন বস্তু, বাট ইন রিয়েলিটি দুইটা আসলে একই বস্তুই আছে। তাহলে এই বিক্রিয়াতে কোয়ালিফাই করবে এমন বস্তু নিলাম, দুইবার লিখলাম। গাঢ় ক্ষার দ্রবণ রাখতে হবে প্রেজেন্ট, আমরা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত রাখলাম, তার উপস্থিতিতে বিক্রিয়াটা হবে। উৎপাদও লিখতে হবে। এখন তোমার কাজ সিম্পল, তুমি মনে মনে একটার চিন্তা করো যে এটার জারণ হবে, মনে মনে চিন্তা করো এটার বিজারণ হবে, তাইলেই হচ্ছে। বলো তো, অ্যালডিহাইডের যদি জারণ হয় সে কিসে কনভার্ট হয়? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটা যেহেতু এক কার্বনের অ্যালডিহাইড, তার মানে এখান থেকে আমরা একটা এক কার্বনের অ্যাসিড পাবো। এক কার্বনের অ্যাসিডের নাম কি? মিথানোইক অ্যাসিড, HCOOH। এইটা এখানে উৎপন্ন হওয়ার কথা। তো ডিরেক্টলি আমরা অ্যাসিড হিসাবে এটাকে পাই না, কারণ সে তো এই ক্ষারের প্রেজেন্সে থাকে, ক্ষারের উপস্থিতিতে যখন থাকে এটা হচ্ছে একবারে লবণ হিসাবে আমরা পাই। বেসিক্যালি অ্যাসিডই থাকে, ক্ষারের উপস্থিতিতে অ্যাসিডটা আবার পরবর্তীতে লবণে পরিণত হয়। এটা হচ্ছে প্রথম যৌগের আউটকাম। ঠিক আছে, প্রথম যৌগ থেকে আমরা এটারে পাবো। যদি কোন একটা অ্যালডিহাইডকে আমরা বিজারণ করি তাহলে বলতো কি পাওয়া যাবে রিডাকশন করলে? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এত টাইম কেন লাগে তোমাদের? এই যে এখানে একটা কার্বন আছে, অতএব এক কার্বনের একটা 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। কে বলতে পারবা এক কার্বন বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা আমাদের? মিথানল। তো দেখো এই বিক্রিয়ার রেজাল্ট হচ্ছে এটা। দেখো সবার কাছে আইডিয়া ক্লিয়ার কিনা? এটাই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া।
ইথানল নিয়ে তুমি যদি ট্রাই করো তাহলে এখানে কোনো বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন। কারো কোনো আইডিয়া? এটা কিন্তু এক্সামে আসছে একাধিকবার, টেস্ট পেপার খুললেও পাবা। এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড, বেনজালডিহাইড বলে এটাকে। বেনজালডিহাইড একটু চিন্তা করে বলতে পারবা মানে এই যৌগটা ক্যানিজারো বিক্রিয়া দিবে নাকি দিবে না? দিবে ভাইয়া। কেন দিবে, কিভাবে বুঝলাম? হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এই যে মূলকটা বসছে। হ্যাঁ মানে তাতে কি হলো যেন? আলফা হাইড্রোজেনটা চলে গেছে। ঠিক আছে, সবাইকে বুঝছো কাহিনীটা কি ঘটতেছে এখানে? কাহিনী যেটা ঘটতেছে, ধরো এটা হচ্ছে আমাদের বেনজিন। আমরা একটু আগে দেখলাম বেনজালডিহাইডের সংকেত কি, যে একটা মাথার সাথে সিএইচও মূলকটা কানেক্টেড। তো আমাদেরকে কি করতে হবে, ধরো এই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে তার জায়গায় এই সিএইচও রেডিকেলটাকে বসাতে হবে। এখন দেখো তো সিএইচও রেডিকেলটা তার মানে যখন বসছে ততক্ষণে কে সরে গেছে, এখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা সরে গেছে। এখন দেখো তো এখানে আলফা কার্বন কোনটা, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ ডিরেক্টলি কানেক্টেড টু দিস কার্বন, তো ইট শুড বি দ্য আলফা কার্বন। আলফা কার্বনের সাথে হাইড্রোজেন কানেক্টেড আছে কিনা দেখো তো, বা কয়টা হাইড্রোজেন কানেক্টেড। এই কার্বনের সাথে একদিকে কানেক্টেড হচ্ছে এই কার্বনটা, একদিকে কানেক্টেড এই কার্বন, একদিকে কানেক্টেড এই কার্বন। তোমরা আবার এগুলাকে আলফা কার্বনের সাথে কানেক্টেড হাইড্রোজেন ভাইবো না, এই হাইড্রোজেন গুলা কিন্তু এই সব কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বনের সাথে কিন্তু কানেক্টেড না। এই কার্বনের সাথে কানেক্টেড হাইড্রোজেন একটু আগে একটাই ছিল, সিএইচও মূলকটাকে জায়গা করে দিতে যে ওই হাইড্রোজেনটাও চলে গেছে। তাহলে বলো তো এখানে আলফা হাইড্রোজেন আছে নাকি নাই? নেই ভাই। হ্যাঁ সবাই বুঝতে পারতেছো, এখানে আসলে আলফা হাইড্রোজেন নাই। তাহলে আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে আমাদের এটা ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করা উচিত। সেই বিক্রিয়াটা কিভাবে লিখতে হয় সেটা আমরা কিছুটা জানি। তাহলে আমরা কি করব, প্রথমে এই অ্যারোমেটিক অ্যালডিহাইড বা বেনজালডিহাইড যে যৌগটা আছে এটাকে নিলাম দুইবার। কেন দুইবার নেই সেই জিনিস ক্লিয়ার করা হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড নিব 50%। দেন মনে মনে চিন্তা করব যে প্রথমে এটা জারণ হচ্ছে, এটা জারণ হলে এটা কি হবে, এসিডে কনভার্ট হয়ে যাবে। এক কার্বনের অ্যালডিহাইড থেকে মানে বাইরে এক কার্বনের অ্যালডিহাইড থেকে বাইরে এক কার্বনের এসিড, এই সি ডাবল এইচ হয়ে যাওয়া উচিত। দেন আমরা জানি ডিরেক্টলি এরকম সি ডাবল এইচ হবে না, কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতর দিয়ে যাওয়ার সময় একবার এরকম একটা লবণ হয়ে যাবে। এটাকে আমরা প্রথমে এসিডটাকে বলি বেনজয়িক অ্যাসিড, আর লবণটাকে বলি সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, এটা গেল প্রথম যৌগের পরিণতি। দ্বিতীয় যৌগটা তো বিজারণ হওয়ার কথা, রিডাকশন হওয়ার কথা। অ্যালডিহাইড কি রিডাকশন করলে কি হয়, অ্যালকোহল হয়। তো সিএইচও গ্রুপটাকে তুমি যেভাবে লেখা দরকার, CH2OH, অ্যারোমেটিকটা অ্যারোমেটিকের জায়গায় থাকবে। ঠিক আছে, যে উপরে যে মূলকটা সিএইচও হিসাবে ছিল সেটা হচ্ছে এখন অ্যালকোহলে কনভার্ট হয়ে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এই হচ্ছে বিক্রিয়া। তো বিক্রিয়াতে নতুন কিছু নাই, তুমি জারণ এবং বিজারণ করলে যথাক্রমে যে অ্যান্সার গুলি আসার কথা সেটা যদি লিখে দাও তাহলে তোমার কাজ শেষ। ঠিক আছে, এই বিক্রিয়া নিয়ে আপাতত আর কিছু বলার নাই। এই বিক্রিয়ার স্পেশালিটি কি, কেন এই বিক্রিয়াটা পড়লাম, এই বিক্রিয়াটা কি কাজে লাগবে, এইটা বোঝা যাবে পরের বিক্রিয়াটা পড়ার পরে। এই তখন আমরা পরবর্তী বিক্রিয়াটার সাথে এই বিক্রিয়াটা তুলনা করলে অনেকগুলা সুফল পাওয়া যাবে যে এই বিক্রিয়াটা শিখলে কি লাভ আছে আমাদের। ঠিক আছে, আপাতত তোমাদের জন্য ইনফরমেশন হচ্ছে এই বিক্রিয়াটায় কারা কারা অংশগ্রহণ করবে সেটা ক্লিয়ার কিনা, নিজেরা খুঁজে খুঁজে চিহ্নিত করতে পারবা কিনা, এবং বিক্রিয়াটা আইডিয়া করতে পারবা কিনা এই বিক্রিয়াটার উৎপাদক কি। এই তিনটা জিনিস যদি মোটামুটি ক্লিয়ার থাকে তাহলে এই বিক্রিয়া নিয়ে আপাতত আর কিছু বলার নেই। হ্যাঁ, লাস্ট বিক্রিয়াটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম বস্তুটার জারণ হচ্ছে সিএইচও মূলক থেকে সি ডাবল এইচ মূলক হয়ে গেল, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, আর ক্ষার ছিল দেখে লবণ হিসেবে লেখা হলো। দ্বিতীয় যৌগটাও অ্যালডিহাইড মূলক ছিল, বাট এটাকে বিজারণ করলে কি হয়, অ্যালকোহল মূলক হয়ে যায়। এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল মূলক কোনটা, CH2OH। এটাই। জি ভাই, ওকে। বুঝছো? এটা ছিল 5 নাম্বার বিক্রিয়া। এবার আসো 6 নাম্বার। এটাকে কি বলে, অ্যালডল কনডেনসেশন। বাংলায় হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলে।
আগেরটার মতো করেই পড়ি, তাহলে হয়তো তুলনা করতেও সুবিধা হবে। এইসব বিক্রিয়া তো স্পেশাল, এগুলো যত্রতত্র সবাই পার্টিসিপেট করে না এগুলাতে। বিশেষ বিশেষ কন্ডিশনে যারা ফিট করে তারাই শুধুমাত্র এই বিক্রিয়াগুলোতে অংশগ্রহণ করে। অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়ার প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন এই বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। তাহলে বলো তো আগের বিক্রিয়ার সাথে এটার মিল নাকি পার্থক্য কোনটা? এবং নর্মাল পার্থক্য না ব্যাপক পার্থক্য? পুরোপুরি উল্টা। আগের বিক্রিয়াতে আমরা বলছিলাম আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড লাগবে, আর এবার বলতেছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোন লাগবে আমাদের। তো দেখো এই লাইনটা পরেই বোঝা যাচ্ছে যে দুইটা যৌগ যদি আমরা নেই, যার একটাতে ধরো দুইটাই অ্যালডিহাইড, ঠিক আছে, তার একটাতে আলফা হাইড্রোজেন আছে, একটাতে আলফা হাইড্রোজেন নাই। তাহলে আলফা হাইড্রোজেন নাই যেটা, সেটা অংশগ্রহণ করবে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়াতে। আর আলফা হাইড্রোজেন আছে যেটার, সেটা অংশগ্রহণ করবে হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে। অতএব আমরা যদি সিরিয়ালি আসি, 2-4 ক্লাস আগে আমরা শিখেছিলাম যে একটা টেস্ট টিউবে কার্বনিল যৌগ আছে, আর একটা টেস্ট টিউবে কার্বনিল যৌগ নাই। তোমরা একটু অ্যান্সার দিলে ভালো হয় যদি কারো জানা, মানে জানা থাকে যদি কারো। একটা টেস্ট টিউবে কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ আছে, অ্যালডিহাইড বা কিটোন কিছু একটা। আর আরেকটা টেস্ট টিউবের মধ্যে ধরো অ্যালকোহল টাইপের একটা যৌগ আছে। কি দিয়ে আলাদা করা যাবে এই দুইটা জিনিসকে? কোন বিকারক দিয়ে শনাক্ত করা যাবে বা পার্থক্য করা যাবে? ডায়ামিন সিলভার ওয়ান হাইড্রাইড। হয় নাই, এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে। 2,4-ডিএনপি দিয়ে কার্বনিল মূলক বিশিষ্ট যৌগকে কিন্তু আলাদা করে ফেলা যায়। তার মানে কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ এক জারে, অন্য জারে যদি অন্য কোনো বস্তু থাকে, তাহলে 2,4-ডিএনপি, তোমরা ভুলে গেছো এটা, চেক টেক করে দেখো বাসায়, ঠিক আছে, এগুলো কিন্তু এক্সামে লাগবে। 2,4-ডিএনপি দিয়ে কার্বনিল মূলক বিশিষ্ট যৌগকে আলাদা করে নিয়ে আসা যায়। সেকেন্ড প্রবলেম হচ্ছে কার্বনিল মূলক বিশিষ্ট যৌগকে আলাদা করে নিয়ে আসলাম, এখন এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন কেমনে বুঝবো? তখন হচ্ছে টলেন বিকারক আর ফেলিং দ্রবণ। টলেন বিকারক দিলে অ্যালডিহাইড থাকলে সিলভার দর্পণ তৈরি হবে, আর যদি ফেলিং দ্রবণ দেই তাহলে লাল রঙের অধক্ষেপ তৈরি হবে। কিটোন দুইটার কোনো রিয়েকশনই দেয় না। অতএব টলেন বিকারক আর ফেলিং দ্রবণ নিয়ে দেখো স্টেপ বাই স্টেপ আলাদা হচ্ছে। প্রথমে কার্বনিল আলাদা হলো, দেন কার্বনিলের মধ্যে কোনটা অ্যালডিহাইড আর কোনটা কিটোন সেটা হচ্ছে আলাদা হলো। সবাই ক্লিয়ার? এখন আমরা আসি যে ধরো অ্যালডিহাইডটাকে আলাদা করে নিয়ে আসলাম, এখন এটা কি মিথানেল নাকি ইথানেল এটা জানতে চাই। তখন তোমার হেল্প লাগবে এই ক্যানিজারো বিক্রিয়া আর অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার। কারণ শর্ত বলতেছে মিথানেল ক্যানিজারো বিক্রিয়াতে অংশগ্রহণ করবে কিন্তু সে অ্যালডল বিক্রিয়াতে আসতে পারবে না। আবার ইথানেল সে ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কিন্তু সে কিন্তু এই অ্যালডল কন্ডেনসেশন এই বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। সবার কাছে কি আইডিয়া ক্লিয়ার? মানে আমরা যে বিক্রিয়াগুলো পড়তেছি, এইসব বিক্রিয়া তো ডিরেক্টলি তোমাকে এখন আর পরীক্ষায় দিতে পারবে না। আমাদের সময় এগুলো ডিরেক্টলি আসতো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া লেখো, এটা একটা প্রশ্ন ছিল। তো তোমাদের তো আর ধরো ওইভাবে দিবে না, তোমাদেরকে বলবে যে দুইটা টেস্ট টিউবের মধ্যে কোনটাকে কিভাবে আলাদা করবা। তখন কিন্তু এটা চিন্তা করে করে লিখতে হবে আর কি। তাহলে 2,4-ডিএনপি ফলোড বাই টলেন বিকারক ফেরিং দ্রবণ, ফলোড বাই অ্যালডল ঘনীভবন, এবং হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে, সবাই লিখে টিখে রাখো, কিন্তু কোনো কনফিউশন চাই না এগুলা নিয়ে আমরা। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার জন্য আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন লাগবে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে ডাইলুটেড ক্ষার বা লঘু ক্ষার দ্রবণ লাগবে প্রভাবক হিসেবে। এটাও তোমার জন্য একটা অল্টারনেটিভ প্রপার্টি, কারণ ক্যানিজারো বিক্রিয়াতে আমরা গাঢ় ক্ষারের কথা বলছিলাম, এটা গাঢ় থেকে লঘু হয়ে গেছে, কনসেন্ট্রেটেড থেকে ডাইলুটেড। তো এখানে একটা চেঞ্জ আসছে। থার্ড হচ্ছে এই রিয়াকশনটা বেসিক্যালি দুইটা স্টেপে হয়। ঠিক আছে, এই বিক্রিয়াটা দুইটা স্টেপে হয়, প্রথমে এডিশন দেন কনডেনসেশন, প্রথমে সংযোজন তারপরে হচ্ছে ঘনীভবন। সংযোজন বিক্রিয়ার তো মানে আমরা জানি, দুই বস্তু মিলে একটা বস্তু হয়। ঘনীভবন বা কনডেনসেশন বিক্রিয়ার মিনিং কি ছিল, কার মনে আছে? বা দুইটা মানে বস্তু মিলে একটা বড় বস্তু আর একটা ছোট বস্তু উৎপন্ন হয়। আর ছোট বস্তুটা যেন কি হয়? পানি অথবা কার্বন ডাই অক্সাইড। পানি বা কার্বন ডাইঅক্সাইড, গুড। ঠিক আছে তাহলে, ঠিক আছে, ওই জিনিসটা তোমাদের মাথায় আছে। অতএব আমরা যখন বিক্রিয়া লিখবো এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে যে প্রথমে সংযোজন বিক্রিয়া হচ্ছে, তারপর ওখানে একটা ঘনীভবন টাইপ বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে।
সরি, এখন দেখো যে আমরা ক্যান্ডিডেট নিলাম, ধরো ইথানল একটা আমাদের সুইটেবল ক্যান্ডিডেট, ইথানল নিলাম। ইথানল কেন সুইটেবল ক্যান্ডিডেট? কারণ অলরেডি চেক করা আছে, তাও আবার চেক করি। এই হচ্ছে কার্যকরী মূলক, এই হচ্ছে আলফা কার্বন, এই হচ্ছে আলফা হাইড্রোজেন। যেহেতু আলফা হাইড্রোজেন আছে, তাই আমরা এটাকে বিক্রিয়া করতে নিতে পারবো। এখন এই বিক্রিয়াটার রেজাল্ট কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখো এখানে আগের মতোই দুইটা ইথানল আমরা লিখে রাখলাম, কিন্তু বিক্রিয়াটা সহজে সলভ করার জন্য আমাদেরকে একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে? দেখো প্রথম ধাপে বিক্রিয়াটা কি হবে সেটা অলরেডি তোমাদেরকে আমরা জানাই দিছি। এটা কি বিক্রিয়া? সংযোজন। অতএব কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া লেখা কিন্তু সবচেয়ে ইজি কাজগুলির মধ্যে একটা। একদম প্রথম দিন আমরা এটা পড়ছিলাম, মানে এই টপিকের। কার মনে আছে যে আমরা যখন সংযোজন বিক্রিয়া লিখি কার্বনিল মূলকের কি কি স্টেপ ফলো করি? ডাবল বন্ড যেটা আছে, একটা পাই বন্ড ভেঙে দেই, দুইটা হাত আসে, তখন বিকারককে আমরা প্লাস মাইনাসে ভাগ করে মূল যৌগটার প্লাস মাইনাসের সাথে এনে মিলাই দিই। এতটুকুই হচ্ছে কাজ। এখন দেখো এই যে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একই স্টেপ ফলো করে প্রথম অংশটুকু সলভ করে ফেলার চেষ্টা করব। তাহলে আমাদের কাছে ইথানল আছে, তার সাথে আরেকটা ইথানল আছে। আমরা প্রথম ইথানলটাকে এইভাবে লিখলাম। কেন? এটাকে আমরা মনে মনে সাবস্ট্রেট চিন্তা করতেছি, যে এই কার্বনটা প্লাস, অক্সিজেনটা হচ্ছে মাইনাস। তাহলে বলো তো, দ্বিতীয় যে ইথানলটা আছে সেটাকে তো এত সুন্দর করে গুছায় লিখে আমার লাভ নাই। ওই পুরা ইথানলটাকে আমাদের টার্গেট কি হওয়া উচিত? কয়টা ভাগে ভাগ করব? দুইটা ভাগে ভাগ করব। এমন ভাবে ভাগ করব যেন এখানে একটা প্লাস আর একটা মাইনাস অংশ বিদ্যমান থাকে। তো দেখো এইখানে যে CH3CHO পাওয়ার কথা ছিল, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, HCH2CHO। এই একটা হাইড্রোজেনকে একা বাইরের দিকে রাখলাম, এটা হচ্ছে প্লাস, বাকি পুরোটা হচ্ছে মাইনাস। এখন তোমাদের কাজ সিম্পল, তোমরা দেখো তো উৎপাদটা লিখতে পারো কিনা ঠিক মতন। যারা একই খাতায় সবকিছু লিখো, মানে অতটুকু অর্গানাইজড আছো, তোমরা একটু কাগজ উল্টায়, আমরা তো ধরো 5 বা 6 নাম্বার বিক্রিয়া পড়তেছি, এখানে 1 নাম্বার বিক্রিয়াটা কোনটা ছিল সেটা দরকার হলে দেখে নাও, তাহলে বুঝবা যে আমরা একই জিনিসই লিখতেছি, ভিন্ন কিছু লিখতেছি না। নামটা যদি স্পেশাল এবং ভিন্ন ধরনের, কিন্তু কাজ কিন্তু একদম এক্সাক্ট সেম। তো দেখো এটার অ্যান্সার কি লেখা উচিত আমাদের, বলো কি করব? ফার্স্টে এই বন্ধনটা হচ্ছে ভেঙে দিব, তাই তো? কার্বনটা হচ্ছে প্লাস, তাহলে তার সাথে কাকে আনবো? CH2CHO। অক্সিজেনটা হচ্ছে মাইনাস, তার সাথে কে আসবে? এই হাইড্রোজেনটা আসবে। সবাই কি ক্লিয়ার? বোঝা গেল? সবাই একটু রেসপন্স করো যদি বুঝে থাকো, এটা তোমাদেরকে আগে জি পড়ানো হয়েছিল। ভাইয়া। ঠিক আছে, যদি কারো একান্তই রিলেট করতে কষ্ট হয়, খুব দ্রুত 1 নাম্বার রিঅ্যাকশনে চলে যাও, তাহলেই বুঝবা এই জিনিস তোমাদেরকে আগেই লেখানো হয়েছে। এখন এই যোগটা তো দেখতে ভালো লাগতেছে না, তুমি দেখতে ভালো লাগার স্বার্থে এটাকে একটু সুন্দর করে লিখতে পারো। ধরো এই যে CH3টাকে লিখলাম, দেন CH, তার সাথে একটা OH, তার সাথে হচ্ছে CH2CH। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এইভাবে তুমি লিখলা। এবং দেখার সৌন্দর্য এখানে ইম্পর্টেন্ট, কারণ তোমার আরেকটা স্টেপ তো বাকি আছে, সেই স্টেপটা লিখতে যেন তুমি একটু অ্যাডভান্টেজ পাও, এই ব্যবস্থা তোমাকে করতে হবে। এই কারণে আমরা কি করলাম, এই কম্পাউন্ডটাকে এরকম ছেঁড়া বেড়া অবস্থায় না রেখে এটাকে একটু গুছাই নিয়ে আসলাম, অর্গানাইজ করে এইভাবে হচ্ছে লিখলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কার্বনটা। যদি কারো এটাও রিলেট করতে কষ্ট হয়, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সেন্ট্রাল কার্বনটা। এই কার্বন তো 4টা ভ্যালেন্সি, এক ভ্যালেন্সিতে মিথাইল, এই হচ্ছে সেই মিথাইল। এক ভ্যালেন্সিতে হাইড্রোজেন, এই হচ্ছে সেই হাইড্রোজেন। এক ভ্যালেন্সিতে CH2CHO, এই যে এইটা হচ্ছে CH2CHO, আরেক ভ্যালেন্সিতে হচ্ছে OH। ঠিক আছে, এইভাবে হচ্ছে জিনিসটাকে লেখা হলো। এখন কি কাজ বাকি আছে? প্রথম স্টেপটুকু ডান, আমরা সংযোজনের কাজটা করে ফেলছি, এডিশনের কাজটা করে ফেলছি, দুই বস্তু মিলে একটা বস্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে আমরা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রেজেন্ট রাখবো, তাহলে কি হবে, এখান থেকে ওয়াটার এলিমিনেট হওয়ার যে ব্যাপারটা, পানি চলে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে ঘটবে। ঠিক আছে, এখন দেখো আমরা এই ধরনের বিক্রিয়া তোমাদেরকে আগেও দেখাইছি, এখন আমরা রাফ জিনিস লিখতেছি, যে তুমি কিভাবে এটারে বুঝবা বা সলভ করবা। ধরো ওয়াটার মানে কি, H আর OH, এই জিনিস তো আমরা বুঝি, পানি মানে H আর OH এর কম্বিনেশন। এইখানে অলরেডি ধরো তো এরকম যে হাত উঠায় রাখছে কোন পার্টটা বলো তো? OH পার্টটা, মানে সে অলরেডি জানান দিচ্ছে যে ভাই H যেখান থেকেই নেন, OH টা হচ্ছে আমার কাছ থেকে নেন, এরকম একটা ভাব আছে এর মধ্যে।
এখন তার মানে ওএইচ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে এইচ এর সোর্স নিয়ে, এইচটা কোন জায়গা থেকে আসবে। তো আমরা তার নেইবারহুডে চেক করে দেখলাম ঠিক তার রাইটে, মানে এই সেন্ট্রাল কার্বনের ঠিক রাইটে যে কার্বনটা সেখানেও হচ্ছে হাইড্রোজেন অ্যাভেলেবল আছে, ঠিক তার লেফটে যে কার্বনটা সেখানেও এনাফ হাইড্রোজেন অ্যাভেলেবল আছে। তো আমরা বোঝার সুবিধার্থে একটা হাইড্রোজেন একটু উপরে নিয়ে এসে লিখলাম দুই পাশ থেকে। তাহলে এখন পুরো জিনিসটাই হাত উঠায় রাখছে, এইচও হাত উঠায় রাখছে, ওইচও হাত উঠায় রাখছে, যেখানে ওয়াটার পার্ট কোনটুকু সেটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। তো ক্লিয়ারলি বুঝতে যে আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ এখানে দুইটা কম্বিনেশন এখন হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে এই কম্বিনেশনে ওয়াটার হইতে পারে, আবার হচ্ছে এই কম্বিনেশনেও ওয়াটার হইতে পারে। তো তোমাদের কোনো ক্লু যে কোন কম্বিনেশনটা এখানে হয় আলটিমেটলি? অপশন 1 নাকি অপশন 2? এসব ক্ষেত্রে আমরা আগে তোমাদেরকে দেখাইছি যে দুইটাই আসলে মোরলেস হয়, বাট একটা হচ্ছে বেশি হয়। এখানে কোনটা বেশি হয় কেউ জানি কিনা? আচ্ছা বলে দেই, এখানে 2 নাম্বার অপশনটা হচ্ছে ওকে। তো এই ওয়াটারটা আসলে বের হয়ে চলে যায়। তাহলে ফাইনালি যৌগটা দেখতে কেমন হয় দেখো, বুঝছো মনে হয়? এই ওএইচ আর এই এইচ যদি চলে যায় তাহলে বন্ড দুইটা কি হবে, মাঝখানে পরে একটা ডাবল বন্ড ক্রিয়েট করবে। এই যে, এরকম একটা যৌগ দিয়ে এই বিক্রিয়াটা শেষ হবে। আর এই যে আমরা একটা জিনিস পিক করলাম যে দুইটা অপশনের মধ্যে সেকেন্ড অপশনটা ঠিক আছে, এইটা রিজন আমরা এইচএসসি তে পাবো না, বাট এটা রুলটা পাবো। এটাকে হচ্ছে সাইজেফ রুল বলে। ঠিক আছে, সাইজেফ রুল। মার্কোনিকোভের রুল পড়েছিলাম না, যে যখন বাইরে থেকে হাইড্রোজেন এসে যুক্ত হয় তখন সে কোন রুল ফলো করে, সেটা জিজ্ঞাসা করলে অ্যান্সার হচ্ছে মার্কোনিকোভের রুল। আর বাইরে থেকে সে যুক্ত হবে না, বরং ভিতর থেকে বের হয়ে চলে যাবে, তো তখন কোন রুল ফলো করতে হয়? তখন হচ্ছে এই সাইজেফ রুলটা হচ্ছে ফলো করতে হয়। এই রুল কি বলে? এই রুল বলে তোমার হাতে যদি একাধিক অপশন থাকে কোনো পরমাণুকে বের করে দেওয়ার, অলওয়েজ দুইভাবে বলতে পারো, যেটাতে কম আছে কম থেকে হাইড্রোজেন চলে যায় এটা বলতে পারো, অথবা সৃষ্ট পাই বন্ড চেইনে মাঝখানের দিকে থাকে। ঠিক আছে, সাইজেফ রুলে এই দুটো জিনিসের কথা বলা আছে। আইদার তুমি বলবা যে কোত্থেকে হাইড্রোজেনটা যাবে, সেটা হচ্ছে যেই কার্বনে হাইড্রোজেনটা কম আছে সেখান থেকে হচ্ছে হাইড্রোজেনটা যাবে, এটা হচ্ছে বলার একটা ওয়ে। আর সেকেন্ড ওয়ে হচ্ছে বলতে পারো যে নতুন পাই বন্ডটা যেখানে আসবে সেটা বন্ডের বা চেইনের যত মাঝখানের দিকে থাকবে তত তার সম্ভাবনা হচ্ছে বাড়বে, তাতে যৌগের স্টেবিলিটিও ভালো থাকে। তো দেখো এইখানে যদি বন্ধনটা হইতো, মানে 1 নাম্বার অপশনে যদি কাজ করতাম, তাহলে ডাবল বন্ডটা হচ্ছে এই জায়গাতে তৈরি হতো, এটা কিন্তু চেইনের মাঝখানে হইতো না, একেবারে প্রান্তে হইতো। সেই তুলনায় সেকেন্ড যে অপশনটা সেটা কিন্তু চেইনের মাঝখানের দিকে হচ্ছে। তো এই দুইটা কন্ডিশন মিলে বলতে পারো আমরা বুঝতে পারতেছিলাম যে আসলে সেকেন্ড অপশনটা হচ্ছে এখানে কাজ করবে। ঠিক আছে, দেখো যা যা বললাম আর যতটুকু বললাম কুইক কুইক একটু লিখে রাখো। অতএব যৌগগুলো 2 ধাপে লেখা, জিনিসটা বুঝছো কিনা? সেকেন্ড ধাপ থেকে পানিটা সরায় নেওয়ার যে বিক্রিয়াটা সেটা বুঝছো কিনা, বা ইনস্ট্রাকশনটা খেয়াল করছো কিনা যে কি করতে হবে, তাইলেই হবে। ঠিক আছে, তাহলে মিথানল আর ইথানলের মধ্যে মিথানলের ডেস্টিনেশন হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, ইথানলের ডেস্টিনেশন হচ্ছে আয়োডোফর্ম, সরি ওই কি বলে এটাকে, অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া। ঠিক আছে, দুইটা দুই পথের পথিক, এটা বুঝতে পারতে হবে তোমাকে। এই যৌগটার নাম অনেক সময় এমসিকিউতে আসে, এই যৌগটার নাম জেনে রাখো, এটাকে বলে হচ্ছে ক্রোটোনেলডিহাইড। ঠিক আছে, নামটা জেনে রাখো, এটাকে ক্রোটোনেলডিহাইড বলে, প্রচলিত নাম এটার। এটা বেশ কয়েকবার এক্সামে আসছে এমসিকিউ এর মধ্যে। তাহলে এই হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন, কারা দিবে, কি করবে বলা আছে। তোমাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, লিখে রাখা, বাসায় প্র্যাকটিস করে কনফার্ম করা যে তোমরা লিখতে পারতেছো জিনিসটা।
সেভেন্থ হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্মের একটা সাবসেটের নাম হচ্ছে আয়োডোফর্ম। এই শব্দটা তোমরা বিভিন্ন জায়গায় একটু একটু দেখার কথা। তো আমরা এটা এখানে পড়বো, এটা এইখানকার অফিসিয়াল টপিক, বাট এই টপিকটা বিভিন্ন অংশে কাজে লাগে। তো পড়ার সময় আমরা জেনে ফেলার চেষ্টা করব কোথায় কোথায় কাজে লাগে। যখন প্রশ্ন আসবে তখন তার আর্টিকেল ভাগ করে করে আসবে না, অতএব যেখানে যেখানে অ্যাপ্লিকেবল হয় সব জায়গাতেই তুমি এই রিঅ্যাকশন লিখতে পারবা। রিঅ্যাকশনটাকে হচ্ছে হ্যালোফর্ম বলে, বা হ্যালোফর্মের পার্ট আয়োডোফর্ম বিক্রিয়া তুমি বলতে পারো। হ্যালোফর্মের সংকেত হচ্ছে CH(X3), আয়োডোফর্মের সংকেত হচ্ছে CH(I3). ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আগের গুলোর মতো করেই যদি বলি, কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন বা ফার্স্ট লেভেল অফ চেকিং, যে কোনো একটা যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা এটা চেক করার ওয়ে হচ্ছে, লিখে রাখো সবাই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে CH3CO এই মূলকটা হচ্ছে থাকতে হবে যৌগের মধ্যে। এই মূলকটা যদি যৌগের মধ্যে থাকে তাহলে শুধুমাত্র এই বিক্রিয়াটা সামনে আগাতে পারবে হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে। তো প্রত্যক্ষ এবং পরোক্ষের মানে তো বুঝছো, কিছু যৌগে আমরা দেখবো এই রেডিকেলটা একেবারে প্রেজেন্ট, মানে যৌগের দিকে তাকালেই হচ্ছে আমরা এই মূলকটা দেখতে পাবো, এমন যৌগ থাকবে। আবার এমন যৌগ থাকবে যে যৌগের মধ্যে মিথাইল কার্বনিলটা এক্সপ্লিসিট না, দেখা যাচ্ছে না, লুকায় আছে, ওকে অ্যারোসল স্প্রে করে বের করে নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে তুমি নিশ্চিত হতে পারবা ওই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রথমে যেটা চেক করতে হবে, এই রেডিকেলটা CH3CO, এই রেডিকেলটার নামও অনেক রকম। এটাকে মিথাইল কার্বনিল বলে স্ট্যান্ডার্ড ফর্মে, এছাড়া এটাকে মিথাইল কিটোন মূলক বলে, এটাকে অ্যাসাইল গ্রুপও বলে। যে কোনো নামই তুমি এটাকে ডাকতে পারো, প্রশ্ন যে কোনো নামেই থাকতে পারে। এই গ্রুপটা এক্সপ্লিসিট অথবা ইমপ্লিসিট কোনোভাবে থাকতে হবে। এক্সপ্লিসিট মানে যৌগের মধ্যে ডিরেক্টলি তাকালেই পাওয়া যাবে, এমনও হতে পারে, আবার ডিরেক্টলি তাকালে পাবো না, খুঁজে খুঁজে বের করতে হবে, এমনও হতে পারে। তো প্রত্যক্ষ যেটা সেটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, তাকালেই হবে। পরোক্ষটারে কেমনে বের করব, যে এখানে লুকায় আছে যে বুঝবো কিভাবে, ওটাতে আমরা আসতেছি। সেকেন্ড পয়েন্ট, হ্যালো হ্যালো লাগবে, হ্যালোজেন। যেই হ্যালোজেন দিবা সেই অনুযায়ী ওই হ্যালোফর্মটা তৈরি হবে। ক্লোরিন দিলে ক্লোরোফর্ম, ব্রোমিন দিলে ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, এরকম যে কোনো কিছু এখান থেকে তৈরি হইতে পারে। যা দরকার সেই অনুযায়ী হ্যালোজেন দেওয়া হবে। থার্ড জিনিস যেটা দরকার, ক্ষার, বেসিক সলিউশন দরকার। তীব্র ক্ষার হলে ভালো হয়, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরকম হলে ভালো হয়। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার কন্ডিশন লিখে রাখো তিনটা, যে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি মিথাইল কার্বনিল গ্রুপটা প্রেজেন্ট থাকতে হবে মেইন যৌগে। দেন যেই হ্যালোফর্ম চাই সেই হ্যালোজেন দিয়ে বিক্রিয়া ঘটাতে হবে। আর বেসিক সলিউশন, প্রেফারেবলি স্ট্রং বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মতো ক্ষারকে দিয়ে তারপর বিক্রিয়াটা করাতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি প্রথম পয়েন্টটাতে ফোকাস করি, যে জায়গায় আমাদের একটু তথ্য জানা বাকি আছে, যে আমরা দেখে চিনবো কিভাবে কোন যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে আর কোনটা করবে না। যেমন দেখো CH3CHO, ইথানল, বা CH3COCH3, প্রোপানন, দুইটা যৌগ। এই যৌগটাকে যদি আমরা একটু সুন্দর করে ভালো করে লিখি বোঝার সুবিধার্থে, বলতো এই যৌগগুলার কি হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়া উচিত নাকি উচিত না? উচিত। উচিত। দেখো প্রথম যৌগটাতে CH3CO মূলকটা একেবারে ডিরেক্টলি প্রেজেন্ট, দ্বিতীয়টাতেও CH3CO মূলকটা একেবারে ডিরেক্টলি প্রেজেন্ট। তার মানে এটা কোন ক্যাটাগরিতে পড়ে গেছে?
এটা হচ্ছে প্রত্যক্ষভাবে উপস্থিত এইরকম একটা কন্ডিশনের মধ্যে পড়ে গেছে, অতএব ওরা অবশ্যই হ্যালোফর্ম বিক্রিয়াতে সামনে আগাবে। পরোক্ষ জিনিসটা কি, এইটাকে আমরা একটু ডিফাইন করি, বর্ণনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরোক্ষের ব্যাপারটা হচ্ছে উম, ঠিক আছে, পরোক্ষের ডেফিনেশন মানে পরোক্ষ বলতে আমরা বুঝাচ্ছি কি, কিভাবে বুঝবো মিথাইল কার্বনিল লুকায় আছে এখানে। এটার কন্ডিশন হচ্ছে এক্সিস্টিং যৌগ, যেটাতে আমরা হ্যালোফর্ম করার কথা বলতেছি, সেই যৌগটাকে একবার অক্সিডেশন করব, আমরা জারণ করব। অক্সিডেশন করে যেই যৌগটা উৎপন্ন হওয়ার কথা, যেই যৌগটা হচ্ছে সেটা লিখবো, লিখে ওই যৌগটার দিকে তাকায় থাকবো যে সেইখানে এখন ডিরেক্টলি এক্সপ্লিসিটলি প্রত্যক্ষভাবে মিথাইল কার্বনের গ্রুপটা আছে কিনা। যদি ওই যৌগটাতে মিথাইল কার্বনিল খুঁজে পাই নতুন যৌগটাতে, তাহলে আমরা ওই প্রথম যে যৌগটা ছিল এক্সিস্টিং যৌগটা, সেটাকেও আমরা হ্যালোফর্মের ক্যান্ডিডেট বলবো। কথা ক্লিয়ার হলো কিনা বোঝা যাচ্ছে না? ধরো তোমার কাছে এ একটা যৌগ, এ যৌগটা হ্যালোফর্ম দিবে কিনা জানতে চাও, এটার মধ্যে ডিরেক্টলি মিথাইল কার্বনিল গ্রুপটা দেখা যাচ্ছে না, তাহলে কি করব, এটাকে একবার অক্সিডাইজ করব, জারণ করব। করলে ধরলাম বি যৌগটা পাওয়া গেল। বি যৌগে চেক করব যে এই মূলকটা ডিরেক্টলি আছে কিনা। যদি দেখি হ্যাঁ বি যৌগের মধ্যে মিথাইল কার্বনিল ডিরেক্টলি আছে, তার মানে এ যৌগটাও হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়ার ক্যান্ডিডেট। মানে মেসেজ ক্লিয়ার কি বলতে চাচ্ছি? জি ভাইয়া। জি একটা ভাই। উদাহরণ নেই, ধরো ইথানল, CH3CH2OH, একটা অ্যালকোহল যৌগ। যদি আমরা বলি এখানে কি প্রত্যক্ষভাবে মিথাইল কার্বনিল আছে, বলো তো? আছে মিথাইল কার্বনিল, বলো তো? অ্যান্সার হচ্ছে নাই, এখানে কোনো ডাবল বন্ডই নাই, মানে কার্বনিল মূলক আসা তো অনেক দূরে থাক। তাহলে এইটা এমন একটা যৌগ যেই যৌগের মধ্যে কি নাই, এই প্রকাশ্য দিবালোকে কোনো মিথাইল কার্বনিল দেখা যাচ্ছে না। তাহলে কেউ যদি প্রশ্ন করে এই যৌগটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা, তাহলে আমাদেরকে কি চেক করতে হবে বলো তো? এটাকে কি করতে হবে বলো? জারণ। এটাকে জারণ করব। অ্যান্সার লিখবো, বলো ইথানলকে জারণ করলে কি উৎপন্ন হওয়া উচিত? অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড পাওয়া যাবে। অ্যাসিড। অ্যালডিহাইড? আবার বলতেছো অ্যাসিড, অ্যাসিড কেন বলতেছো? অ্যালকোহলকে একবার জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, তো এখান থেকে কি পাবা, দুই কার্বনের অ্যালডিহাইড পাবা, CH3CHO। এই যৌগের মধ্যে কি মিথাইল কার্বনিল উপস্থিত আছে ডিরেক্টলি? আছে বলো তো? অ্যান্সার হচ্ছে আছে। হ্যাঁ আছে। অতএব দেখো, জারণ করার পরে মিথাইল কার্বনিল কোনায় লুকায় ছিল, সেখান থেকে জাম্প দিয়ে বের হয়ে আসছে। এইখান থেকে বোঝা যায় যে ইথানল যৌগটাও হ্যালোফর্ম বিক্রিয়ার ক্যান্ডিডেট। ঠিক আছে, দেখো বক্তব্য পরিষ্কার কিনা, কি বলতে চাই বুঝছো কিনা। অতএব কাহিনী সিম্পল, ডিরেক্টলি থাকলে তো ভালো, চোখে দেখে বলে দেওয়া যাবে বিক্রিয়া দিবে কি দিবে না। যদি ডিরেক্টলি না থাকে তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে জারণ করে দেখতে হবে, অক্সিডেশন করে দেখতে হবে সেখান থেকে মিথাইল কার্বনিল বের হয়ে আসে কিনা। যদি মিথাইল কার্বনিল বের হয়ে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে ফার্স্ট যৌগ যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম কাজকর্ম, সেটা আসলে হ্যালোফর্ম বিক্রিয়ার যোগ্য। ঠিক আছে, ভাই, এই দুই ভাবে জিনিসটা খুঁজে পেতে হবে। হ্যাঁ বলো। এই পরোক্ষভাবে এগুলো তো সব অ্যালকোহলই হওয়ার কথা, এছাড়া কিছু হতে পারে? উম যেহেতু তুমি জারণ করে পাবা, হ্যাঁ অ্যালকোহলই হবে, কিন্তু 1 ডিগ্রি না 2 ডিগ্রি, মানে অ্যালকোহলের ক্যাটাগরির মধ্যে কনফিউশন থাকতে পারে।
বাট সমগোত্রীয় শ্রেণী অনুযায়ী অ্যালকোহল ছাড়া অন্য কিছুর হওয়া উচিত না, যেহেতু জারণ করলে মানে মিথাইল কার্বনিল আসতে হবে, সেটা অ্যালডিহাইড বা কিটোন যাই হোক। তো এটা অ্যালকোহল গোষ্ঠী থেকে আসতে হবে, কিন্তু অ্যালকোহল গোষ্ঠীর মধ্যে আবার টাইপ থাকতে পারে, প্রাইমারি সেকেন্ডারি এরকম। বুঝেছো জুবায়ের? জি ভাইয়া। ঠিক আছে, এইবার আসি বিক্রিয়ার সমাধান। আমরা দুইটা বিক্রিয়া দেখব, একটা প্রত্যক্ষের সাথে একটা পরোক্ষের সাথে। ধরো টাইপ 1 হিসাবে আমরা এই বস্তুগুলা ধরো নিলাম, CH3CHO, ইথানল, এটা জানি প্রত্যক্ষভাবে মিথাইল কার্বনিল ধারণ করে। তার সাথে নিব ধরো আমাদের কি হ্যালোফর্ম চাও বলো তো, ধরো আমরা আয়োডিন নিব, তাহলে আমরা আয়োডোফর্ম পাবো। তার সাথে আমাদের একটা শক্তিশালী ক্ষার লাগবে, ধরো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এই তিনটা বস্তুর কম্বিনেশনে আমাদের টাইপ 1 বিক্রিয়াটা কমপ্লিট হবে, মানে প্রথম টাইপের হ্যালোফর্ম বিক্রিয়া। এই বিক্রিয়াতে কি কি হয় একটু মনোযোগ দিয়ে শুনে রাখি সবাই। প্রত্যক্ষভাবে যদি মিথাইল কার্বনিল থাকে, তাহলে প্রথমেই সে কি করবে, আয়োডিন বা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। কোন ধরনের বিক্রিয়া হবে এটা? এটা হবে একটা প্রতিস্থাপন টাইপের বিক্রিয়া। এটা তোমাদের এরো চিহ্নের উপর লিখতে হবে না, তোমাদেরকে মনে রাখার জন্য এখানে লিখে দিলাম, এটা মাথায় রাখলেই হবে যে প্রথম ধাপে আয়োডিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। প্রতিস্থাপন বিক্রিয়া হলে যেটা হয়, আলফা হাইড্রোজেন গুলি সব প্রতিস্থাপিত হয়ে যাবে। কেন আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে? আলফা হাইড্রোজেন কিছুটা এসিডিক বা অম্লধর্মী নেচারের। কেন অম্লধর্মী নেচারের, এটা আমরা রেখে দিতে পারি, এটা পরে জানলেও চলবে, না জানলেও চলবে। ঠিক আছে, এটা ব্যাখ্যা ট্যাখ্যা করে বের করা যায়, বাট অনেক দূরের টপিক হিসেবে এটা আমরা বাদ দিচ্ছি। তোমরা এখান থেকে জেনে রাখো, তাইলেই হবে যে কার্বনিল মূলক বিশিষ্ট যৌগে মানে অ্যালডিহাইড কিটোনে আলফা হাইড্রোজেন যে হাইড্রোজেন গুলি, তাদের একটা এসিডিক প্রপার্টি থাকে, মানে তাদের চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এসিডিক হাইড্রোজেন যারা, তাদের তো আমরা ছোটবেলা থেকেই প্রতিস্থাপন যোগ্য রিপ্লেসেবল হাইড্রোজেন এভাবেই বলে আসি। এখানে আয়োডিনের সাথে যখন প্রথম বিক্রিয়া হবে, তখন আয়োডিন কি করবে, এই রিপ্লেসেবল হাইড্রোজেন গুলাকে রিপ্লেস করে দিবে। তাহলে বলো তো সামনের যৌগটা কি রকম আসবে? এই যে এরকম একটা যৌগ তৈরি হবে, যে I3CCHO দেন হচ্ছে HI, এই তিনটা হাইড্রোজেন তিনটা আয়োডিন দিয়ে প্রতিস্থাপিত। এই যে যৌগটা দেখতে পাচ্ছ, এটা একটা নাম আছে প্রচলিত, এটাকে আয়োডাল বলে, আয়োডাল। তাহলে প্রথম ধাপের বিক্রিয়াটা কমপ্লিট হলো সাকসেসফুলি। এরপর কি করতে হবে, যেই যৌগটা তৈরি হলো I3CCHO, এটার সাথে কি করতে হবে, এই যে ক্ষার যেটা ছিল সেটাকে যোগ করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটাও ইন্টারেস্টিং, একটু খেয়াল করলে সলভ করা সহজ, না হলে অনেক পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে, তুমি এই বিক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবা। এই যে প্রথম লেয়ারটুকু আগাবা, আগায় এরকম একটা দাগ দিবা, ডান দিক থেকে এক ঘর আগাবা, দাগ দিবা। এখন দেখো, তুমি তো বিক্রিয়া লিখতেছিলা হচ্ছে হ্যালোফর্ম বা আয়োডোফর্ম তৈরির বিক্রিয়া, তাহলে আয়োডোফর্মের সংকেতটা কি, মানে তোমার টার্গেট লাইনটা কি? CH3। দেখো এখানে CI3 পুরোটা একবারে আছে, রাইট সাইড থেকে তুমি কালেক্ট করতেছো হাইড্রোজেন, এই দুইটা পার্ট মিলে আমরা বলবো যে এখানে CHI3 এটা তৈরি হয়ে যাচ্ছে। আয়োডোফর্মে হচ্ছে হলুদ রঙের অধক্ষেপ পরে, জানতে পারলে ভালো হয় এটা। তো হলুদ রঙের অধক্ষেপ পাবা তুমি এখানে, আমরা চাইলে এখানে একটু হলুদ রঙের পদক্ষেপ দিয়েও রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে দুইটা অংশ চলে গেল ডান আর বাম থেকে, মাঝখানে তো একটা অংশ রয়ে গেছে। এই মাঝখানের অংশটায় সবসময় একটা কমন যৌগ থাকবে। কি থাকবে? এইখানে যত কার্বনের যৌগ আছে, ধরো উপরের কার্বনের যৌগটা কয় কার্বনের যৌগ, 2 কার্বনের। এই যে এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দেখো সবাই খেয়াল করতে পারো কিনা। নিয়ম বলতেছি একটা, যে মাঝখানে যে অংশটা রয়ে যাবে সে কিন্তু এলোমেলো না, এখানে যদিও দেখতে এলোমেলো মনে হচ্ছে জিনিসপত্রগুলাকে, বাট তারা খুব সুন্দর একটা অর্ডার মেনটেন করে। অর্ডারটা হচ্ছে, যত কার্বনের যৌগ দিয়ে বিক্রিয়া শুরু হয়েছে, এখানে তার থেকে এক কম কার্বনের লবণ থাকবে। তো উপরে যদি 2 কার্বন থাকে, নিচে 1 কার্বনের লবণ থাকবে। বলতো 1 কার্বন বিশিষ্ট অ্যাসিড হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, 1 কার্বন বিশিষ্ট লবণ হচ্ছে সোডিয়াম মিথানয়েট, HCOONA। এখন শুধু চেক করার পালা, আসলেই HCOONA আছে কিনা। এই যে HCOONA,
এই 2 ধাপ বিক্রিয়া যদি ঠিক মতো লিখতে পারো তাহলে তোমার আয়োডোফর্ম বিক্রিয়া লেখা শেষ। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যা যা বললাম সেটা ফলো করা যাচ্ছে কিনা, তাইলেই হবে। ঠিক আছে, কি কি করতে হবে সবাই নিশ্চয়ই নোট নিছো, সবাই কিন্তু লিখে লিখে রাখো যে কি কি বললাম এই বিক্রিয়াটা সলভ করার জন্য। তা না হলে বই দেখলে এগুলো ওই যে একদম পুরো ঝড়ো বেগে মুখস্থ করা ছাড়া অন্য কোনো অপশন চোখে পড়বে না। এইভাবে যখন যেভাবে তোমাদেরকে বলতেছি সেভাবে যদি অ্যাপ্রোচ করতে পারো তাহলে কিছু জিনিস সেন্স মেক করবে যে কোন জিনিসটা কেন লিখতেছি এবং কি কোন দিকে যাচ্ছে বিক্রিয়াটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আয়োডোফর্ম হবে, তার সাথে একটা লবণ তৈরি হবে। এই গেল আমাদের টাইপ 1 রিয়াকশন। টাইপ 1 বলতে আমরা কাদেরকে মিন করি? প্রত্যক্ষ মিথাইল কার্বনিল ধারণ করে যে যৌগগুলা, তাদের এক্সাম্পল আমরা দেখলাম। সবাই কি বুঝছো কোন স্টেপটা কিভাবে লেখা হলো? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, নাজমুল হুদা, রাজু, ফলো করা যাচ্ছে? জি ভাইয়া। ঠিক আছে, এশা আছো, দিয়া, শ্রেয়া, দেখো বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমরা দ্রুত টাইপ 2 রিয়াকশনে চলে যাই। একটা টাইপ 2 রিয়াকশন দেখলে এখানে আর খুব বেশি কিছু বলার থাকবে না। টাইপ 2 হচ্ছে আমরা এই ধরনের বিক্রিয়া নিব, তাই না? পরোক্ষভাবে আছে এরকম, ধরো ইথানল, তার সাথে আমরা আগের জিনিসগুলো ঠিকই রেখে দিলাম, আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ধরো বিক্রিয়া লিখতে চাই। তাহলে এই বিক্রিয়াগুলো কিভাবে হবে দেখো, সবই আমরা জানি। এই বিক্রিয়াটা আয়োডোফর্ম হিসেবে শুরু হওয়ার জন্য রেডি না। দেখো, এইটা ট্রু, আয়োডোফর্ম বিক্রিয়া শুরু করতে গেলে তোমার মিথাইল কার্বনিল মূলকটা লাগবেই। এখন বলো তো এখানে কি মিথাইল কার্বনিল রেডি আছে, মানে একদম রেডিমেড পাবো? ওকে, পাবো না। তাহলে প্রথমে কি করতে হবে বলো তো? এই যে আয়োডিন, এটার সাথে বিক্রিয়া ঘটাইতে হবে। আয়োডিন তো জারক পদার্থ, অক্সিডেন্ট, নন মেটালরা কিন্তু সবাই অক্সিডেন্ট। তাহলে বলো তো প্রথম ধাপে এখানে কোন বিক্রিয়াটা ঘটবে? প্রতিস্থাপন নাকি জারণ? সাবস্টিটিউশন নাকি অক্সিডেশন? কোনটা লজিক্যাল এখানে হওয়া? জারণ। তো তুমি যদি পরোক্ষভাবে মূলক ধারণ করে এমন কোনো কম্পাউন্ড নাও, তাহলে প্রথমেই আসলে এখানে সাবস্টিটিউশন হবে না, যেটা আগে হচ্ছিল। সাবস্টিটিউশন দিয়ে রিয়াকশন তখনই শুরু হবে যদি এখানে আমাদের যেই রেডিকেলটা দরকার, মিথাইল কার্বনিল, এটা যদি রেডিমেড পাওয়া যায়, তাহলে কেবলমাত্র তুমি ডিরেক্টলি এই বিক্রিয়াটা দিয়ে অ্যাপ্রোচ করতে পারবা। যদি দেখো যে না, অলরেডি মূলকটা রেডি নাই, তাহলে প্রথমে যেটা কথা ছিল সেটাই করতে হবে। প্রথমে আয়োডিনের সাথে বিক্রিয়া করতে হবে, বাট প্রথম বিক্রিয়াটা আসলে প্রতিস্থাপন হবে না, প্রথম বিক্রিয়াটা হবে হচ্ছে জারণ। এই বিক্রিয়ার পরেই বেসিক্যালি সবকিছু সেটেল হয়ে যাবে যে আসলে বস্তুটা এই হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য রেডি নাকি রেডি না। তাহলে ইথানলের মধ্যে যদি আয়োডিন দাও, জারণ করলে কি হবে বলো তো? ইথানল হবে, তার সাথে হবে হাইড্রোজেন আয়োডাইড। এইটা দেখে আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ, সে হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। পরের 2টা ধাপ আর লিখতেছি না, পরের 2টা ধাপ হচ্ছে এই 2টা ধাপ। এখন ইথানলের সাথে আয়োডিনে আবার বিক্রিয়া হবে। আর বাকিটা আমরা জানি। এইবার হচ্ছে মানে রেগুলার বিক্রিয়া, মানে এইখান থেকে আসল বিক্রিয়া শুরু। প্রথমে প্রতিস্থাপন হবে, দেন হচ্ছে সেম এই বিক্রিয়াটা আবার ঘটবে। তাহলে প্রত্যক্ষ আর পরোক্ষের মধ্যে বিক্রিয়া লেখার ক্ষেত্রে বা প্রস্তুতির ক্ষেত্রে জাস্ট পার্থক্য হচ্ছে, প্রত্যক্ষ থাকলে ডিরেক্টলি হ্যালোফর্ম বিক্রিয়াটা ইনিশিয়েট হয়ে যাবে, শুরু হয়ে যাবে, এবং জারণ সরি প্রতিস্থাপন দিয়ে বিক্রিয়াটা সামনে আগাবে। আর যদি দেখি পরোক্ষভাবে মিথাইল কার্বনিল আছে, তাহলে প্রথমে জারণ করে আগে ওটাকে প্রত্যক্ষ বানাতে হবে, তারপর আগের প্রসেসটা রান করবে। ঠিক আছে, দেখো তথ্য পরিষ্কার কিনা। এখানে খুব বেশি কিছু বুঝার নাই, এখানে মূল হেল্পটা হচ্ছে তোমার একেবারে পুরো ঝড়ো মুখস্থ করতে হইতো। সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট জায়গা তোমাকে ধরাই দিচ্ছি, যেগুলা দিকে তাকায় থাকলে বা খেয়াল করলে একটু কম পরিশ্রমের প্রবলেম গুলা সলভ হবে। ঠিক আছে, সবার কাছে কি মেসেজ ক্লিয়ার? টাইপ 1 টাইপ 2 এর মধ্যে পার্থক্য কোনটা দেখলে কি বুঝবা, কখন টাইপ 1 ফলো করবা, কখন টাইপ 2 ফলো করবা, টাইপ 2 তে এক্সট্রা কি লিখতে হবে, দেখো ওভারঅল পুরো জিনিসটা বুঝছো কিনা। এইটাই হচ্ছে আমাদের প্রসিদ্ধ আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম বিক্রিয়া করে এই টেস্টটা হচ্ছে করা যায় আর কি। এটাও কি আগের মতোই ওই যে হলুদ রঙের পদক্ষেপ পড়বে আরই হবে? হ্যাঁ হ্যাঁ, ওই একই তো যৌগ।
CHI3 তৈরি হবে। মানে এই জায়গা থেকে শুরু করে আগের দুইটা বিক্রিয়ায় আর কি, যে এই দুইটা বিক্রিয়া আবার লিখতে হবে। এখন তোমরা একটু ট্রাই করে হ্যাঁ, দেখতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ, আয়োডোফর্ম আর সরি হ্যালোফর্ম হ্যালোজেনের মধ্যেই তো আয়োডিন আছে, তো এটারে স্পেশাল ভাবে আর কি বলার না কারণ কি? স্পেশাল না তো, ক্লোরোফর্মও স্পেশাল না, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। আয়োডোফর্মের কাজ আয়োডোফর্মের, হ্যালোফর্মের কাজ হ্যালোফর্মের, ক্লোরোফর্মের কাজ ক্লোরোফর্মের। ইন জেনারেল জিনিসটাকে হ্যালোফর্ম বলে, কিন্তু প্রত্যেকটা হ্যালোফর্মই তো আলাদা আলাদা ভাবে বিখ্যাত এবং কাজে লাগবে। ভাইয়া, বলো। এই লাস্ট তিনটা বিক্রিয়া এই যে তীব্র ক্ষারের ভূমিকাটা কি বুঝি নাই। তীব্র ক্ষারের ভূমিকা হচ্ছে তিনটা বিক্রিয়া, মানে লাস্ট যে তিনটা বিক্রিয়া ছিল, তিনটা বিক্রিয়া আসলে আলফা হাইড্রোজেনের সাহায্যে হচ্ছে। আলফা হাইড্রোজেন নিজে হচ্ছে অম্লধর্মী, যেটা বললাম এটাই তোমার জন্য আপাতত বেসিক, যেহেতু এর ভিতরে আর আমরা যেতে চাচ্ছি না এখন। আলফা হাইড্রোজেন অম্লধর্মী হলে যেটা হয়, তুমি একটা অম্লধর্মী, মানে মাইল্ড অম্লধর্মী, মৃদু একটা অম্লধর্মী যৌগ নিচ্ছ, তো এটার সাথে খুব ভালোভাবে বিক্রিয়া হওয়ার জন্য এবং বিক্রিয়াটাকে নিশ্চিত করার জন্য তুমি হচ্ছে এখানে নানান রকমের ক্ষার ব্যবহার করতেছো, কখনো তীব্র কখনো দুর্বল, বাট ক্ষার তোমার লাগতেছে আর কি। বুঝছো, জিনিসটাকে এইভাবে মাথায় রাখতে পারো আর কি। এবং এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এর থেকে বেশি জানতে গেলে তোমার হচ্ছে যে কৌশলটা দেখা ছাড়া উপায় নাই আর কি। জি ভাইয়া, বুঝছি। ঠিক আছে, এখন হচ্ছে তোমাদের একটা ক্লাস ওয়ার্ক করতে হবে, সেটা হচ্ছে এখানে কিটোন যৌগটা আমরা দিলাম, এটার মধ্যে আমরা ব্রোমিন দিলাম, এটার মধ্যে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম। এখানে হ্যালোফর্ম বিক্রিয়া হবে কিনা ফার্স্টলি বলো, হবে কিনা? হবে। হবে। কেন? মিথাইল কার্বনেট দেখলে দেখা যাচ্ছে। সবার কাজ হচ্ছে এই বিক্রিয়াটা কমপ্লিট করো, 90 সেকেন্ড টাইম, এর মধ্যে যা পারো এই বিক্রিয়া লিখে হচ্ছে কমপ্লিট করো। আমরা দেখতে চাই যে তোমরা কিছু কাজ টাজ করতেছো আর কি। ঠিক আছে। লেখা হয়ে গেলে আমাকে ডান টান টাইপের কিছু একটা দিও। 90 সেকেন্ড টাইম দিচ্ছি। কি অবস্থা হচ্ছে তোমাদের? আচ্ছা গুড, সানজিদা সুমাইয়া হচ্ছে প্রথম ব্যক্তি যে এটা কমপ্লিট করে ফেলছে। বাকিদের কি অবস্থা দেখো, টাইম আপ হয়ে গিয়েছে। ঠিক আছে, দুইজন হচ্ছে হয়েছে বলছো, আরেকজন হলে আমরা হচ্ছে করতে শুরু করব। দেখো হয়েছে কিনা কারো। আর তোমাদেরকে জানাইছিলাম কিনা মনে নাই, মানে নিউ ফার্স্ট ইয়ারদের ব্যাচ হচ্ছে আমরা শুরু করছি, একটা ক্লাস হয়েছে রিসেন্টলি। তো তোমাদের কারো ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থাকলে তোমরা তাদেরকে জানাইতে পারো আর কি। ঠিক আছে, তাহলে আর তো তোমাদের কোনো সারা শব্দ নাই, এটা কি করতেছো আল্লাহই জানে। কি করছো বলো তো এটারে?
এটার মধ্যে কি করছো, প্রথমে ব্রোমিনে বিক্রিয়া করছো। এটা বলো তো, এটা কি বিক্রিয়া হবে, অক্সিডেশন নাকি হচ্ছে সাবস্টিটিউশন? সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন। হ্যাঁ, এখানে প্রথমে হচ্ছে সাবস্টিটিউশন হবে, কারণ এখানে তো রেডিক্যাল একদম ওপেন। ঠিক আছে, তাহলে কি করব, আলফা হাইড্রোজেন গুলাকে রিপ্লেস করে দিব। এরকম একটা যৌগ হবে, প্লাস হচ্ছে ধরো হাইড্রোজেন ব্রোমাইড। দেন ভাই রাইট সাইডের গুলোকে আলফা হাইড্রোজেন ধরে নিই কেন? ওগুলো আলফা হাইড্রোজেন, কিন্তু এতগুলা সাবস্টিটিউট হবে না আর কি। এখানে তো খুব দুর্বল টাইপের অ্যাসিড। ও, তুমি কি এগুলারও প্রতিস্থাপন করে দিছিলা? ওটা করলে ওইটাই ভুল ভাবতেছি হবে না, ভাই। হয়তো ওটা করলেও ভুল হবে না, অ্যান্সার ঠিকই আসবে, বাট হয় না আর কি। এখানে তিনটা হইতেই ধরো ওর জীবন মরণ সমস্যা হয়ে যায়। আচ্ছা, এটার সাথে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করার কথা আমাদের, প্রথমে হচ্ছে ব্রোমোফর্ম হবে। ব্রোমোফর্মের জন্য কি দরকার, এখানে CbR3, এদিক থেকে যাবে ধরো হাইড্রোজেন, আমি র্যান্ডমলি দাগটা দিলাম। তো CHBr3 এটা তৈরি হবে, এটাকে আগে ধরো লিখে আলাদা করে ফেললাম। দেন মাঝখানে কি থাকবে কথা ছিল, এইখানে যতগুলি কার্বন, এখানে কতগুলি কার্বন ছিল? 3টা। তিনটা। তাহলে মাঝখানে কয় কার্বনের যৌগ পাবো, 2 কার্বনের লবণ পাবো। তাহলে 2 কার্বনের মূলক কি, CH3C, তার সাথে থাকবে হচ্ছে ক্যালসিয়াম। এইভাবে লিখে দিলে কি হবে? না ভাইয়া, ওই হবে না, CH3 ছিল কারণ 2 দিতে হবে। ক্যালসিয়ামের যোজনী 2, বাকিটুকুর যোজনী হচ্ছে 1, ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে এটা কিভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। দেখো এইটা হচ্ছে ঠিক অ্যান্সার। যারা লিখছো এভাবেই লিখছো কিনা, CHBr3 এবং CH3C, 2Ca, মানে ক্যালসিয়াম ইথানয়েট এরকম। সানজিদা, সুমাইয়া, তোমারটা হয়েছে ঠিকঠাক? না ভাইয়া, ভুল হয়েছিল। ও, কোনটা, পুরোটাই নাকি পার্টিকুলার কোনোটা? বাকিদের কি অবস্থা দেখো, যারা লিখছো একটু ঠিকঠাক করে নাও, এবং দেখো বুঝছো কিনা, তাইলেও হবে যে আসলে কোনটা কি লেখা হচ্ছে। হ্যাঁ, মাঝের অংশটা নেওয়ার কথাটা আরেকবার একটু বলবেন। হ্যাঁ, মাঝের মাঝের অংশটা জিনিসগুলো আগের নিয়ম, উপরেরটা দেখে। আগে কি নেওয়ার কথা ছিল সেটা বলো। মাঝখানে কথা ছিল যত কার্বনের যৌগ দিয়ে বিক্রিয়া শুরু হচ্ছে তার থেকে 1 কম কার্বনের লবণ। এটা 3 কার্বনের ছিল, তাই মাঝখানে থাকবে হচ্ছে 2 কার্বনের লবণ। এই যে দেখো CH3COO, আমরা সমতা করে নাই দেখে টুটা ওইভাবে আসে নাই, বাট যৌগটা বোঝা যাচ্ছে কোন যৌগটা আসবে আর কি। বুঝছো কিছু ঘটনা? জি ভাই। তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে মানে অলরেডি ধরো আধা মরা হয়ে গেছো, কোন রকম এগুলা কমপ্লিট করতেছো। এগুলা কিন্তু অত খারাপ জিনিস না, বাসা একটু প্র্যাকটিস করতে হবে, করলেই বুঝে যাবা। বাট পুরা একেবারে আপাদমস্তক গিলে খেতে হবে মুখস্থ করে, জিনিসটা ওরকম না। একটু ওরকম লিখে লিখে প্র্যাকটিস করলেই দেখবা যে বোঝা যাচ্ছে কোনটা কিভাবে লেখা হচ্ছে, আইডিয়াটা কি। ঠিক আছে। কলেজ নিয়ে খুব ঝামেলায় আছে। হ্যাঁ, ঝামেলা তো থাকবেই, কলেজ শেষই হয়ে যাচ্ছে, 2 মাস বাকি, এখনো যদি ঝামেলা না হয়, ঝামেলাটা হবে কবে? যে আনন্দে কলেজ লাইফ কাটাইছো, মানে শুরু থেকে যদি কলেজ ফিজিক্যালি চলতো তাহলে বুঝতে আর কি, তাহলে আর এগুলা গায়ে লাগতো না, একই রকম মনে হইতো। এখন শেষ সময় আছো, বুঝতেছি হয়তো সবকিছু নিয়ে ঝামেলায় আছো। প্র্যাকটিক্যাল টেকনিক্যাল নিয়েও কি প্যারা দিচ্ছে নাকি কলেজ থেকে? না ভাই, ওই বাংলা, ইংরেজি, আইসিটি, সমাজ, ধর্ম, এই টাইপ সাবজেক্ট গুলা খুব ঝামেলা। পরীক্ষা টরীক্ষা দিতেছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আর একটা জিনিস জানার আছে, যে ক্লোরোফর্ম, এটা তো আমরা বুঝি তাই না, যে যত রকম হ্যালোফর্ম আছে তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে ক্লোরোফর্ম। এটা নানান রকম ব্যবহারও আমরা জানি, ওই যে সেন্সলেস করে ফেলার জন্য, ইভেন ট্রিটমেন্ট পারপাসে একটা সময় এটা ইউজ করা হইতো। তো ক্লোরোফর্ম সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া হ্যালোফর্ম আর কি। তো ক্লোরোফর্মে যেহেতু অনেক পরিমাণ দরকার, মানে অল্প তৈরি করে তেমন লাভ নাই, বিশাল অ্যামাউন্টে তৈরি করতে হয়। এই কারণে কনভেনশনাল ওয়েতে আমরা ক্লোরোফর্ম তৈরি করি না। এই যে এইসব ওয়েতে তোমার মনে হইতেই পারে এখানে ক্লোরিন নিলেই তো ক্লোরোফর্ম হবে, কথা সত্য, এখানে ক্লোরিন নিলেই একই প্রসিডিওরে এখান থেকে ক্লোরোফর্ম তৈরি হবে, কিন্তু যেটা বললাম এই প্রসিডিওরে আমরা ক্লোরোফর্ম তৈরি করি না। কারণটাও সিম্পল, এগুলো হচ্ছে ল্যাবের প্রিপারেশন, ওই 1 টেস্ট টিউব 2 টেস্ট টিউব অল্প অল্প করে তৈরি হয়।
কিন্তু আমাদের তো ক্লোরোফর্ম লাগে হচ্ছে ভাস্ট অ্যামাউন্টের, তো আমাদের এখানে একটা শিল্প উৎপাদন টাইপের দরকার হয়, কমার্শিয়াল প্রোডাকশন, অল্প খরচে কিভাবে বেশি করে আমরা ক্লোরোফর্ম তৈরি করতে পারবো, এই জিনিসটা আমাদের লাগে। এই জন্য ক্লোরোফর্মের প্রিপারেশনটাকে আলাদাভাবে একটু পড়তে হয়, যদিও পুরো প্রসিডিওর সেম, প্রথম একটা দুইটা রিয়াকশন হচ্ছে একটু ডিফারেন্ট, একটু বলে দিয়ে রাখি তাহলে আর ধরো এই পার্টটা কিছু বাকি থাকবে না। ক্লোরোফর্ম প্রিপারেশনের জন্য কি নিতে হবে, প্রথমে মেইন বস্তুটা নিতে হবে, এটা নিয়ে কোনো ছাড়াছাড়ি নাই, তুমি প্রত্যক্ষ নাও বা পরোক্ষ নাও, যে কোনো একটা বস্তু তোমাকে এখানে নিতেই হবে। ঠিক আছে, তার মানে প্রথম যৌগটা হচ্ছে নিতেই হবে, আইদার তুমি ইথানল নিবা, অথবা তুমি ইথানেল নিবা, অথবা তুমি প্রোপানন নিবা, এইরকম কোনো না কোনো একটা যৌগ তোমাকে নিতেই হবে, ইনডিরেক্ট অর ডিরেক্ট। ঠিক আছে, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এই জায়গায় আমরা খরচ সেভ করতে পারবো না, আমরা বাকি পার্টটুকুতে খরচ সেভ করি, এখানে আর আমরা কোনো হ্যালোজেন বা কোনো ক্ষার নেই না, আমরা এখানে ব্লিচিং পাউডার নেই। ব্লিচিং পাউডার তো এমনই কমন এবং চিপ জিনিস, আমাদের বাসা বাড়িতেই থাকে, ক্লিনিং এজেন্ট। ঠিক আছে, ব্লিচিং পাউডারের সংকেত কি, CaOCl Cl। আর কি নেই, কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে পানি নেই। ঠিক আছে, পানির জন্য তো আমাদের বিশাল কোনো টাকা খরচ করতে হবে না, কলের পানি নিলেই হবে। তো এই তিন ক্যাটাগরির যৌগ নিয়ে আমরা ক্লোরোফর্মটা তৈরি করি। দেন এটা দেখার কিউরিসিটি থাকা উচিত যে আগেরবার আমরা রেডিমেড হ্যালোজেন এবং রেডিমেড ক্ষার নিয়ে কি করলাম, সেই কাজটা এখন এরা কিভাবে করবে, ব্লিচিং পাউডার আর পানি দিয়ে এই কাজটা কিভাবে হবে। তো ক্লোরোফর্মের প্রিপারেশনের জন্য ফার্স্ট থিং আমাদের হয় ইথানল অথবা ইথানেল অথবা প্রোপানন টাইপের কোন একটা যৌগ নিতে হবে যেটা কোয়ালিফাই করে হ্যালোফর্ম বিক্রিয়াতে। আর আমরা ডিরেক্টলি বেইজ এবং হ্যালোজেন না নিয়ে আমরা এখানে ব্লিচিং পাউডার আর পানি নেই। রিঅ্যাকশনটা কিভাবে ঘটে লিখে ফেলো চট করে, প্রথমে ব্লিচিং পাউডার আর পানি এই দুইটা নিজেরা বিক্রিয়া করে, এই বিক্রিয়াকে তোমরা এসএসসি তে পড়ছো, পড়ার কথা, ওই যে 40°C রিঅ্যাকশন হয়, এই রিঅ্যাকশনের আউটকাম কি কে বলতে পারবা, কি উৎপন্ন হবে? এই রিঅ্যাকশন থেকে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন উৎপন্ন হবে। যদি এনাফ ইন্টেলিজেন্ট হও বুঝে ফেলার কথা। দেখছো এখানে প্রথম ধাপ বিক্রিয়ার পরেই কিন্তু যেই দুইটা যৌগ তুমি নাও নাই ওই জিনিসটা কিন্তু প্রডিউস হচ্ছে, একটা বেস পাচ্ছ স্ট্রং এবং তুমি ক্লোরিনও পাচ্ছ, এরপর বাকি সব রিঅ্যাকশন আগের মতো। ঠিক আছে, ধরো ইথানল যদি নাও, প্রথমে এটা কার সাথে রিয়েক্ট করবে, ক্লোরিনের সাথে, বলো এটা কি রিঅ্যাকশন হবে, প্রতিস্থাপন নাকি জারণ, অক্সিডেশন সাবস্টিটিউশন হবে। নাকি অক্সিডেশন? প্রথমে হবে হচ্ছে অক্সিডেশন, দেন এই বিক্রিয়া চলতে থাকবে, এটা লেখা রিপিটেশন হয়ে যাচ্ছে তো তোমরা লিখে নিও। এই যৌগটার নাম কি, I3CCHO, এটার নাম যদি আয়োডাল হয় তাহলে বলো Cl3CCHO এটার নাম কি হওয়া উচিত? এটার নাম হচ্ছে ক্লোরাল। ঠিক আছে, Cl3CCHO এটাকে বলে ক্লোরাল, I3CCHO এটাকে বলে আয়োডাল, Br3CCHO এটাকে কি বলে? এখানে অবশ্য নাই এটা, বাট আসতো তো, ব্রোরাল নাকি? ব্রোমাল। ক্লোরাল, ব্রোমাল, আয়োডাল, ঠিক আছে, এইভাবে হচ্ছে নামগুলো আসে, তো মাথায় রেখো, কোথায় লাগবে কাজে বলা যায় না। ঠিক আছে, দেন লাস্ট স্টেপ, এটার মধ্যে হচ্ছে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করবে। কি করতে হয় আমরা জানি, এই CCl3 আর H একসাথে নিয়ে করব হচ্ছে CHCl3। রাহাত বলো মাঝখানে কি বাকি থাকবে? বলো, একটু আগে এটা কয় কার্বনের যৌগ ছিল? এইচসি দুই ডাবল কার্বন, এক কার্বন হবে, CHONA। দুই কার্বনের যৌগ ছিল, এখানে এক কার্বনের লবণ, এক কার্বনের অ্যাসিডের নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড, ডাবল। অতএব এখানে সোডিয়াম মিথানয়েড পাওয়া যাবে, HCOONA। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। তো দেখতেছো এই ধাপ থেকে কোনো চেঞ্জ নাই, নিচের তিনটা ধাপ সেম, শুধু প্রথম ধাপটা হচ্ছে ক্লোরোফর্মের জন্য লিখতে হচ্ছে যেহেতু আমার কাছে রেডিমেড ক্ষার এবং ক্লোরিনটা ছিল না। ভাইয়া এই হচ্ছে সোডিয়াম step। হাইড্রোক্সাইড কোত্থেকে আসলো? ও সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা বলছো, মাথায় এখনো প্রথম বিক্রিয়া ঘুরতেছে। এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তো নেওয়া যাবে না, এখানে নিতে হবে হচ্ছে যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হলো।
তো যৌগে খুব বেশি চেঞ্জ নাই, HCl2Ca। ঠিক আছে, দেখো সবাই ওকে কিনা এই ঘটনার সাথে। ঠিক আছে সবাই? জি ভাই। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালডিহাইড কিটোন পার্টে আর আসলে কিছু নাই। ঠিক আছে, এখন এইখান থেকে যেটা করতে হবে, তোমরা এই পার্টটা পুরোটা মানে আজকের লেকচার, তার আগের লেকচার, মেবি তার আগের লেকচার, মানে অ্যালডিহাইড কিটোনটা বোধহয় আমাদের 3টা ক্লাস লাগলো, তো বা 3টা, 3.5টা, 4টা, 2টা, যতটাই লাগুক দেখো আগের লেকচারগুলি। পুরো অ্যালডিহাইড কিটোনটা এক টানে ভালো করে একটু পড়ে ফেলো আর কি। অ্যালডিহাইড কিটোন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা, অর্গানিকের মধ্যে। এখান থেকে কোশ্চেন আসবেই। আর তোমরা দেখে দেখে আসলে আমরা নেক্সট দিন ক্লাসের শুরুতে কিছু সিকিউ টাইপ কোশ্চেন দেখবো অ্যালডিহাইড কিটোন থেকে, কি ধরনের সিকিউ আসে বা প্রিভিয়াসলি কি ধরনের সিকিউ আসছে এখান থেকে, এরকম কিছু কোশ্চেন আমরা দেখবো। আর ইনশাল্লাহ ট্রাই করব আমরা নেক্সট দিন থেকে অ্যারোমেটিক পার্টটা শুরু করে দেওয়ার জন্য। এলিফেটিক আমাদের এনাফ হয়ে গেছে, আর খুব বেশি কিছু নাইও বোধহয় এলিফেটিকে। আমরা একটু শর্ট সিলেবাসটাও গো থ্রু করবো, দেখবো ওখানে আর কি আছে। আর আমাদের অ্যারোমেটিকটা হচ্ছে আমরা শুরু করে দিব। অ্যারোমেটিকটা আমাদের 4-5টা ক্লাসে আমরা যতটুকু পারি শেষ করে ফেলার চেষ্টা করবো। এটা একদিক থেকে খুবই ভালো, এলিফেটিকের যেহেতু আমরা অনেক দূর পড়ে ফেলছি, কমন রিয়েকশন গুলি, একটা রিয়েকশনে কি কি জিনিস চিন্তা করতে হয়, কিভাবে লিখতে হয়, এগুলো অনেক কিছু তোমাদেরকে টাইম টু টাইম বলে দেওয়া হয়েছে। তোমরা মনে রাখতে পারতেছো না, এটা একটা সমস্যা, বাট বলার পর যে মনে করতে পারা, দেখতে পারা যে হ্যাঁ এখানে এখানে ছিল, এটাও একটা ভালো ব্যাপার আর কি। তো তোমরা নেক্সট দিনের আগে 2-3টা কাজ করবা, মানে কাজ আমরা বেশি করে দিয়ে রাখতেছি, যে যতটুকু করে শেষ করতে পারো। এক হচ্ছে রিভিশন দিয়ে আসবা আগের যা পারো। সেকেন্ড হচ্ছে ইন পার্টিকুলার কার্বনিলের পার্টটুকু দেখবা, এটা আলাদা, এটার সাথে মানে আমাদের নেক্সট ডে সম্পর্ক নাই। নেক্সট ডে এটা হচ্ছে জাস্ট এক্সামের প্রিপারেশনের পার্ট, এবং আমরা যেহেতু নেক্সট দিন সিকিউ দেখার প্ল্যান করতেছি, সবাই যেন নিজেদেরকে রিলিভেন্ট মনে করো আর কি ক্লাসে, সেই জন্য এটা দেখে আসবা। আর আমরা অ্যারোমেটিক শুরু করার কথা চিন্তা করতেছি, দেখা যাক নেক্সট ক্লাসের আগে অন্য কোনো ভাবে প্ল্যান চেঞ্জ হয় কিনা। অ্যারোমেটিক শুরু করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস দেখে আসলে ভালো হয়। হাইব্রিডাইজেশন, ডিটারমিনেশন, মানে একটা পরমাণুর হাইব্রিডাইজেশন টাইপ কিভাবে বের করে, এগুলো নিয়ে তোমাদের সাথে ফার্স্ট পার্টে অনেক কথাবার্তা হয়েছে আমাদের। তো যাদের সাথে ফার্স্ট পার্টে কথাবার্তা হয় নাই তারাও নিশ্চয়ই এগুলো পড়ছো কোনো না কোনো কারণে। সবাই আগের খাতাপত্র বইপত্র খুলে কোন একটা কম্পাউন্ডে, একটা যৌগে, পার্টিকুলার একটা অ্যাটমের হাইব্রিডাইজেশন কোন টাইপ, কিভাবে বের করে, এইগুলা একটু দেখে আইসো, তাইলেই হবে। দেখে এসে যদি খুঁজে টুজে না পাও সেটাও জানো, তাহলে ক্লাসে আমরা 2 মিনিটে দেখাই দিব আর কি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে থাকুক এই পর্যন্ত। আর তোমাদের কার কলেজে কি চলতেছে এটা শুনবো না বৃহস্পতিবার একটু, ওইটা বুঝলে একটা আইডিয়া পাওয়া যাবে কি হচ্ছে না হচ্ছে। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।